পরিমাণগত রসায়নের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা হাজারি স্যারের বই নিয়ে বসে পড়ো এবং আমার সাথে এমসিকিউ গুলো একটু সলভ করা শুরু করো। তো প্রথমেই যেটা আছে, এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। তো পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি? KClO3। এটা ভাঙলে আমরা কি পাবো বলো? মানে তাপ দিয়ে ভাঙলে 2 KCl আর 3 মোল O2 পাবো। 1 মোল গ্যাস এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে। তো 3 মোল হইলে সেটা 3 × 22.4 লিটার আয়তন দখল করবে। তো এক্ষেত্রে 2 মোল KClO3 এর ভর কত? 245 গ্রাম। তো এই 3 × 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে KClO3 প্রয়োজন হয় কতটুকু? 245 গ্রাম প্রয়োজন হয়। তাহলে 1 লিটার করতে কত লাগবে আর 22.4 লিটার করতে কত লাগবে? 22.4 লিটার উপরে গুণ হয়ে যাবে আর এটা নিচে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে কত? 81.73 গ্রাম। তো এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার, 81.73 গ্রাম। এসটিপিতে 65 গ্রাম। O3 এর আয়তন কত? O3 গ্যাসের আয়তন, তো O3 এর আণবিক ভর হলো 48। তো 48 সমান হলো 22.4 লিটার। তো 65 গ্রাম সমান কত আসবে? দেখো 22.4 উপরে 65 নিচে 48, এই কাহিনী করলে এখানে আসবে কত? 30.33 লিটার। তো এখানে 30.33 লিটার অ্যান্সার হবে। তো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত? তো 100 ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100, 100তে উৎপন্ন হলো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 50 গ্রামে হবে কত? অবশ্যই 22 গ্রাম, একটু মাথায় রাখো। এরপরে আছে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত হবে? সেটা অবশ্যই 24.789 লিটার, অর্থাৎ 24.8 লিটার। তারপরে আছে -273°C তাপমাত্রা N2 গ্যাসের মোলার আয়তন কত? -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য ধরা হয়। তো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাই এটার অ্যান্সার তাই কি হবে? শূন্য। আর তারপরেরটা 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20t, এখানে কিন্তু 20টা হবে। 20টা অন্য সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? এইটা তোমরা একটু, ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর হলো 100, তাহলে 6.023 × 10⁻23t ক্যালসিয়াম কার্বনেটের ভর হবে 100 গ্রাম। আর এতটির ভর হবে কত? সেটা বের করে সেটা এর সাথে বিয়োগ দিলে আমাদের অ্যান্সার হবে এত, 9.669 গ্রাম। আচ্ছা, একটু দেখে নিই। সরি। তো এটা সরিয়ে নিলে আমাদের অ্যান্সার হবে কতটুকু? এটা সরিয়ে নিলে আমাদের অ্যান্সার হবে 9.966 গ্রাম। এটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, 1 মিলিমোল সালফিক অ্যাসিডের ভর কত? তো 1000 দ্বারা ভাগ করব। সালফিক অ্যাসিডের আণবিক ভর 98, 1000 দ্বারা ভাগ করলে 0.98 গ্রাম হবে। তারপরে সেম একটা অঙ্ক, এই KClO3 কে যদি এসটিপিতে 17 লিটার অক্সিজেন পাওয়া যায় KClO3 থেকে, তাহলে KClO3 এর ভর কত? সেটা কত হবে? সেম ভাবে করলে, মানে এইভাবে অঙ্কটা যদি করো তাহলে সেক্ষেত্রে আসবে কত? 62 গ্রাম আসবে। Fe2O3 এর অম্লত্ব কত? তো আমরা একটু মাথায় রাখবো, Fe2O3 একেবারে মুখস্থ করে ফেলবো। Fe2O3 আর Al2O3 এদের অম্লত্ব 6। অম্লত্ব কত? 6 মনে রাখবো। Fe2O3 Al2O3 এদের অম্লত্ব কত? 6। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে? 6 হবে। তো 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু সংখ্যা কত? তো আমাদের করতে হবে এরকম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে এতটা, তো 5 গ্রামে কতটা? তো সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে 6.84 × 10⁻22। কোনটি মিল্ক অফ লাইম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির যে মিশ্রণ, সেটা হলো কি হবে? মিল্ক অফ লাইম হবে। তো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? এইটা দেখো, 10% বলতে বোঝায় 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। তো আমার ডব্লু এখানে 10 গ্রাম, আণবিক ভর সোডিয়াম কার্বনেটের 106, ভি হবে কত? 100 ml। তো ঘনমাত্রা হলো ডব্লু × 1000 বাই এমভি। তো এখানে ডব্লু হলো 10 গ্রাম, এম হলো আণবিক ভর 106 আর ভি হলো কত? 100। এটা ক্যালকুলেশন করলে 0.9434 মোলার হবে। কত হবে? 0.93 মোলার, 9434 মোলার। অথবা তুমি এস সমান 10x/m দিয়েও করতে পারো। এক্স হলো শতকরা পরিমাণ, তো 10 গুণ আর এর সাথে আণবিক ভর নিচে ভাগ করে দিলাম 106। তো কাহিনী করলে এখানে 0.9434 মোলার আসবে। অবশ্যই সেটা হবে, এটা হবে অ্যান্সার। তো তারপরে অঙ্কটাও সেম, 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? তারপরে এই একই সূত্র ফেলাই করে ফেলবা। দ্রবণের মোলারিটির একক কত? মোল পার লিটার, এটা মনে রাখবা। 20 ml দ্রবণে 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত? এস সমান W × 1000/mv এর সূত্র বসাই দিয়ে, সরি এটা না, কত W,
আমাদের এস সমান ডাব্লিউ ইন্টু 1000 বাই এমভি সূত্র বসাই দিয়ে এই ঘনমাত্রাটা বের করে ফেলবো। তারপরে পরেরটা আছে 250 সিসি অর্থাৎ 250 ml আর হলো 0.1 মোলার H2SO4 এর দ্রবণে কত গ্রাম H2SO4 থাকে, W সমান SMB বাই 1000 এর সূত্র দিয়ে করে ফেলবো। তারপরেটা আছে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের জন্য কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। সেম 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের 1000 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে, তার মানে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5 গ্রাম, তাহলে 1000 ml এর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত, সেটা আমাকে বের করতে হবে। 10 গুণ হবে অর্থাৎ 50 গ্রাম। ওকে, এরপরে আছে কি, এটা হলো 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5 গ্রাম আর 1000 ml আছে কতটুকু সেটা বের করতে হবে। তো সেটা করলে দেখবা যে 50 গ্রাম আসবে। তো একটু খাতায় করে দেখি আমরা। 100 ml দ্রবণে আছে কতটুকু, 5 গ্রাম, আর 1 ml দ্রবণে আছে 5/100 আর 1000 ml দ্রবণে আছে কতটুকু, সেটা হবে 5 × 1000 ভাগ 100, কাটাকাটি করলে এখানে কত আসে, 50 গ্রাম। তো এটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, তারপরে এত গ্রাম এত দ্রবণের মোলারিটি কত, এস সমান ডাব্লিউ ইন্টু 1000 বাই এমভি সূত্রে বসাই দিলে পেয়ে যাবো। তারপরে আছে কোনটা 3.5% সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা কত, আশা করি পারবা। 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, W সমান SMB বাই 1000 এর সূত্র বসাই দিলে পেয়ে যাবা। 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, এটাও পারবা। তারপরে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়। তার মানে এইটা করার জন্য তোমাকে একটু কাজ করতে হবে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হলো, যেহেতু ডেসিমোলার বলছে, আয়তন, কত আয়তন তৈরি করা যায় দ্রবণ। তো সেক্ষেত্রে আমাকে S1 V1 সমান S2 V2 সূত্র ইউজ করতে হবে। এখানে S1 নিলাম হলো কত, S1 না, S1 হলো 0.5, V1 500, আর এই দিকে আমাকে ডেসিমোলার অর্থাৎ 0.1 মোলার ঘনমাত্রার V2 দ্রবণ তৈরি করতে বলছে। তো সেক্ষেত্রে এখানে নিচে নিয়ে আসলাম 0.5 0.1 V2, তো পয়েন্ট কাটা গেলে 2500 ml V2। তার মানে আমাকে এখানে কতটুকু বানাইতে হবে, ডেসিমোলার দ্রবণ হবে 2500 ml। দেখো কতটুকু, 2500 ml। তো এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। প্রমাণ দ্রবণ কোনটি, যেটার ঘনমাত্রা জানা থাকে সেটা হলো প্রমাণ দ্রবণ। দেখো ঘনমাত্রার একক হলো মোলার বা মোল পার লিটার। তো এরকম মোলার বা মোল পার লিটার যদি কোনোটার সাথে থাকে সেটা হবে প্রমাণ দ্রবণ। এটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ HCl ব্যতীত যার মধ্যে C আছে সেই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো HCl বাদে এদের মধ্যে C আছে, কার মধ্যে, এর মধ্যে C আছে, তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো এর মধ্যে শুধুমাত্র এর মধ্যেই C আছে, তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো এইখানে দেখো সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেটের সংকেত হলো কি, সোডিয়াম অক্সালেট হলো N2C2O4, Na2C2O4, এটা হলো সোডিয়াম অক্সালেট। তারপরে আছে কি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে অক্সালিক অ্যাসিড H2C2O4, এটা হলো অক্সালিক অ্যাসিড। তো এদের সবার মধ্যে কি আছে, দেখো সি আছে, কিন্তু কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সেটার মধ্যে কি নাই, সি নাই, এটার মধ্যে কি নাই, সি নাই, তার মানে এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার, কস্টিক সোডা। আচ্ছা, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি নাই, কার মধ্যে, নাইট্রিক অ্যাসিড। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, KMnO4। এত দ্রবণের মোলারিটি কত, আশা করি পারবা। তাপমাত্রার উপর নির্ভরশীল, অবশ্যই যেটার মধ্যে লিটার থাকবে, মোল পার লিটার, মিলিমোল পার লিটার, লিটার থাকলে মনে রাখবা সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল। এরপরে আছে কি দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করা। আচ্ছা, ppm এককে প্রকাশের যে সূত্র Sm × 10⁻3, তো সেক্ষেত্রে আমাদের ঘনমাত্রা বসাবো, আণবিক ভর বসাবো, আর সাথে 10⁻3 গুণ করে দিব। তো এই ক্ষেত্রে 23700 ppm আসবে অ্যান্সার। তো আমাদের সঠিক অ্যান্সার কত হবে, 23700 ppm। ওকে, তারপরটা ppm এককে প্রকাশ করে Sm × 10⁻3 দিয়ে করে ফেলবো। তারপরটা Sm × 10⁻3, 1 ppm সমান, একটু মনে রাখবা, মিলিগ্রাম কই গেল, মিলিগ্রাম পার লিটার, 1 মিলিগ্রাম পার লিটার, এটা একটু মনে রাখো, 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, তারপরে 36 নম্বর, এত এর ঘনমাত্রাকে Sm × 10⁻3, Sm × 10⁻3, Sm × 10⁻3 দিয়ে করে ফেলাবা। তো এরপরে যেটা আছে যে এত গ্রাম সালফিউরিক অ্যাসিডে 250 ml দ্রবণে আরো 250 ml পানি মেশালে দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো আরো 250 ml পানি মেশাইলে এখানে হবে 500 ml। তো 500 ml এ যদি 24.5 গ্রাম H2SO4 মেশাও, মানে ওই S সমান W × 1000 বাই এমভি তে বসাই দিবা, হয়ে যাবে
কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সি আছে কার মধ্যে? এটার মধ্যে। নিচের কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়, তার মানে KMnO4। এরপরে আছে 42 নাম্বার, 3 ml 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণে 1 ml এত মোলার কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? তো অ্যাসিড অ্যাসিড যদি মিশ্রিত করো অথবা ক্ষার ক্ষার যদি মিশ্রিত করো তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয় সূত্র SnVn সমান S1V1 প্লাস S2V2। তো Sn হবে কত? আমাদের ঘনমাত্রার ইয়াটা বসাই দিব এখানে। দেখো S1 এর মান ঘনমাত্রা 0.1 আছে, আয়তন আছে 3 ml, দেখো বইতে একটু দেখো। আর S2 আছে 0.3, V2 হলো কত? 1 ml। তো দুইটা যোগ করলে, আয়তন যোগ করলে এখানে 4 ml পাবো, ভাগ করলে আমরা 0.15 মোলার পাবো। তো সেক্ষেত্রে আমাদের ppm এর সূত্র হলো Sm × 10⁻³ S পাইলাম এত। কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে রাখবো এটা হলো NaOH। তো ভর কত? 40, এর সাথে গুণ করলে 6000 ppm হবে। কত হবে? 6000 ppm। ওকে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তারপরটা 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? আশা করি পারবা। তারপরটা পারবা। এরপরে নির্দেশকের এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এইটুকু তোমাদের খাতায় একটু তুলে নিতে পারো, এখান থেকে একটা এমসিকিউ ইনশাল্লাহ আসবে। ফেনফথিলিন পিএইচ পরিসীমা কত? 8 থেকে 10। অ্যাসিড মাধ্যমে এটা থাকে কি? বর্ণহীন। ক্ষার মাধ্যমে গোলাপি। মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ এগুলার পিএইচ পরিসীমা 4.2 আর 6.3, আর মিথাইল অরেঞ্জের হলো 3 থেকে 4। আর অ্যাসিড মাধ্যমে বর্ণ লাল গোলাপি, ক্ষার মাধ্যমে বর্ণ হলুদ হলুদ। আচ্ছা, যদি তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিড ব্যবহার করা হয়, তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিড ব্যবহার করা হয়, ক্ষার মাধ্যমে তো গোলাপি বর্ণ ধারণ করে ফেনফথিলিন, তার মানে এইটা তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের দ্রবণের জন্য প্রযোজ্য। আবার মনে রাখবা, তীব্র ক্ষার মৃদু অ্যাসিডের জন্য প্রযোজ্য কে? ফেনফথিলিন। আর তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের জন্য প্রয়োজন কাদের? মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ। আর তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য সবগুলো ব্যবহার করা যায় নির্দেশক, যে কোনো নির্দেশকই কি করা যায়? ব্যবহার করা যায়। মনে থাকবে, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের জন্য মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, তীব্র ক্ষার মৃদু অ্যাসিডের জন্য ফেনফথিলিন। আর তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি হয় তাহলে সবাইকে ইউজ করা যায়। তো আসি, ইথানোয়িক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, এই দ্রবণের জন্য অবশ্যই তীব্র ক্ষারের জন্য কি? তীব্র ক্ষার, এই দেখো তীব্র ক্ষার ফেনফথিলিন, তীব্র ক্ষার ফেনফথিলিন, তীব্র ক্ষারের জন্য ফেনফথিলিন। ইথানোয়িক অ্যাসিড হলো CH3COOH, তোমাদের বাফার দ্রবণ করানোর সময় করানো হয়েছিল। তো দেখো এখানে দেখো সমায়তনের এত আর এত দ্রবণের মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? এইখানে OH আছে একটা আর এখানে H আছে দুইটা, এই কারণে H অধিক থাকার কারণে, OH থেকেও বেশি থাকার কারণে H প্লাস বেশি থাকার কারণে দ্রবণটা কি হবে বলো তো? অম্লীয় হবে। আচ্ছা, মৃদু অ্যাসিড ও সবল ক্ষারের ট্রাইটোশনে, একটু আগেই বলছি সবল ক্ষার আর মৃদু অ্যাসিড যদি হয় ফেনফথিলিন। অম্লক্ষার ট্রাইটোশনে ফেনফথিলিনের নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা কত? 8 থেকে 10। এই লিখে নিও একটু, এই যে পিএইচ পরিসীমা কত ফেনফথিলিনের? 8 থেকে 10। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসীমা 3 থেকে 4, অর্থাৎ 3 থেকে 5 আছে, তো 3 থেকে 5। আচ্ছা, এরপরে দ্রবণকে প্রশমিত করতে এত মোলার সোডিয়াম কার্বনেট প্রয়োজন, কত ml প্রয়োজন হবে? এইটা করার জন্য আমাদের অবশ্যই এদের বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করে S1V1 সমান S1V1/N1 সমান S2V2/N2 এর সূত্রে বসাই দিলে আমরা পেরে যাব V2/N2 এর সূত্রে। তার মানে এইটা করার জন্য আমাকে প্রথমে বিক্রিয়া করতে হবে সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া করতে হবে। HCl এর বিক্রিয়া করলে এখানে পারবো আমরা হলো সোডিয়াম ক্লোরাইড আর হলো কার্বন ডাই অক্সাইড আর পানি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে 2 মোল নিতে হবে। তারপরে S1V1/N1 সমান S2V2/N2 এর সূত্রে বসাই দিলে আমাদের অঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তার মানে এরপরে নিচের কোনটি লুইস অ্যাসিড? AlCl3 লুইস অ্যাসিড হবে। আচ্ছা, তারপরে নিচের কোনটি লুইস ক্ষার যার মুক্ত জোড় ইলেকট্রন থাকবে? এই যে NF3/NH3। শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষারের ট্রাইটোশনে মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। আচ্ছা, এত এর পিএইচ কত হবে? 3 হবে। আচ্ছা, করলে পিএইচ করলে বুঝতে পারবো। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? AlCl3 BF3। K4FeCN6 জটিল যোগে Fe হলো Fe2+ চার্জ থাকে এখানে, Fe2+ হওয়ার কারণে এখানে জারণ সংখ্যা 2+ হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যোগে হাইড্রোজেনের জারণ মান, ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে হাইড্রোজেনের জারণ মান হয় -1, আর অধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে হাইড্রোজেনের জারণ মান হয় কত? +1। সোডিয়াম থায়োসালফেট Na2S4O6, এখানে S এর জারণ মান কত? ক্যালকুলেশন করলে দেখবা +2.5 আসবে। আচ্ছা, নিচের 2.5 12 10, ঠিক আছে। নিচের কোন আয়নটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে? Fe2+ SN
টু প্লাস এরা জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে। সালফার ডাইঅক্সাইডও জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত? +6। K2MnO4 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? এই ক্ষেত্রে জারণ সংখ্যা হবে +4। একটু বের করে নিও। অম্লীয় KMnO4 দ্রবণের দ্বারা রিডক্স বিক্রিয়ায় Fe2+ আয়ন কি হিসাবে কাজ করে? Fe2+ একটা বিজারক। আচ্ছা 30 ml, এখানে একটা অঙ্ক আছে 30 ml 0.1 মোলার FeSO4 এর অম্লীয় দ্রবণকে ট্রাইটেশন করতে কত ঘনমাত্রার 30 ml KMnO4 দ্রবণ লাগবে? আচ্ছা এইরকম প্রশ্ন আসলে তার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করতে পারি। KMnO4 এর তুল্য সংখ্যা কত? KMnO4 বিক্রিয়াকালে 5 মোল ইলেকট্রন গ্রহণ করে, এই কারণে এর তুল্য সংখ্যা 5 মুখস্থ করে ফেলবা। KMnO4 এর তুল্য সংখ্যা 5, এটাকে আমরা E2 ধরলাম। আর FeSO4 Fe বিক্রিয়াকালে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, তাই এর তুল্য সংখ্যা কত? 1। আর এটার তুল্য সংখ্যা 5, এটাকে E1 দিয়ে প্রকাশ করলাম। তো একটা সূত্র লিখছি E1N1 সমান E2N2। তো E1 তো লিখলাম, N1 এর পরিবর্তে লেখা যায় অনেক কিছু লেখা যায়, কিন্তু তো আমরা এখানে লিখলাম S1V1 সমান E2 S2V2। তো এইখানে ঘনমাত্রার আমাদের S1 এর দেখো ঘনমাত্রা আছে, তো বসাই দিলাম, মানে FeSO4 এর ঘনমাত্রা আছে 0.1 মোলার, বইতে আছে দেখো। V1 আছে 30 ml, আর E2 এর মানে যে KMnO4 এর তুল্য সংখ্যা 5, S2 বের করতে হবে। আর এটারও আয়তন কত আছে? 30 ml আছে। তো এই কাহিনী করলে ভাগ করলে এখানে 0.02 মোলার আসে। অ্যান্সার কত আসে? 0.02 মোলার, এটা সঠিক। নিচের কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা ও যোজনী সমান CH2Cl2 তে? আচ্ছা এত এর কোবাল্টের জারণ সংখ্যা +3। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য করা হয় যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? এই যে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হয়েছে, আবার এখানে ক্লোরিন, এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এটাই হবে সঠিক অ্যান্সার। এরপরে আছে কপার সালফেট। কপার সালফেটের Cu2+ হলো জারক, আর এখানে Ki এর I- হলো বিজারক। I- কি? বিজারক। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু এমসিকিউটা সুন্দর করে মাথায় রাখবা। I- বিজারক। তো 9.5 গ্রাম FeSO4 কে জারিত করতে 1 মোলার KMnO4 দ্রবণের কত ml প্রয়োজন? আচ্ছা এই প্রশ্ন। তো এই প্রশ্নের জন্য আমাদের সেম তুল্য সংখ্যাটা জানতে হবে, যে FeSO4 এর তুল্য সংখ্যা হলো 1 E1, আর KMnO4 এর তুল্য সংখ্যা 5, এটা হলো E2। তো এখানে E1N1 সমান E2N2 সূত্র নিলাম। একটা হলো ভরে আছে, এই দেখো এটা ভরে আছে, তাই W1/M1 ইউজ করলাম। আর পরেরটা হলো কত আয়তন, 1 মোলার কত ঘনমাত্রা আর আয়তন আছে, তাই এটাকে আমরা SB দিয়ে প্রকাশ করি, S1V1 লিখলাম। তো আমার এইখানে দেখো ফেরাস সালফেটের ভর আছে 9.5 গ্রাম, আণবিক ভর 152, আর S2 ঘনমাত্রা অর্থাৎ KMnO4 এর ঘনমাত্রা, আর আমরা তুল্য সংখ্যা তো জানি 5, V2 বের করতে হবে। তো V2 এখানে আমাদের আসলো কত? 0.0125 লিটার আসবে। তো তাকে 1000 দ্বারা গুণ করলে আমরা আয়তন পাবো, সেটা কত? 12.5 লিটার। কোনটি শক্তিশালী বিজারক? লিথিয়াম, মানে গ্রুপ 1 এর মৌলসমূহ শক্তিশালী বিজারক। বিক্রিয়াকালে K2Cr2O7 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? অবশ্যই 6টি ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, তো এইখানে কোনটি জারণ ঘটেছে? এইখানে জারণ ঘটেছে, ইলেকট্রন ত্যাগ করেছে কে? তার মানে এই যে I- ইলেকট্রন ত্যাগ করে I2 তে পরিণত হয়েছে। আচ্ছা KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 5টি ইলেকট্রন গ্রহণ করে। ক্ষারীয় মাধ্যমে KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? মেবি 4টি ইলেকট্রন গ্রহণ করে। 74, একটু দেখি, 74, 3টি ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা এইখানে SnCl2 আর AgCl2 এর বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? তো জারিত হয়েছে Sn, এখানে 2+ আছে, 2+ হলো Sn2+ একটা বিজারক। বিজারক অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, কারণ এইখানে এই ইলেকট্রন ত্যাগ করে Sn4+ বানাইছে, এই কারণে Sn2+ একটা কি বলতো Sn2+ জারিত হয়েছে। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? এই যে H2S আর SO2 যেখানে আছে সেটাই কি জারণ বিজারণ বিক্রিয়া, একটু মনে রাখবো। নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে জারক বিজারক উভয় রূপে কাজ করে? H2O2। তো জারক বিজারক উভয় রূপে কাজ করে কারা, সেটা একটু আমরা মাথায় রাখবো। সেগুলা হলো যেমন সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে, H2O2 জারক বিজারক উভয় রূপে কাজ করে, Fe2+, এরপরে Sn2+, এরা জারক বিজারক উভয় রূপে কাজ করে। একটু মুখস্থ করে ফেলো, এগুলা জারক বিজারক উভয় রূপে কাজ করে। তারপরে এটা দেখো 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে? তো সেটাও আমরা এই তুল্য সংখ্যার মাধ্যমে বের করতে পারি, যে FeSO4 এর তুল্য সংখ্যা হলো 4, FeSO4 এর তুল্য সংখ্যা 1, K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6, একে E1 দিয়ে প্রকাশ করলাম, একে E2 দিয়ে প্রকাশ করলাম। E1N1 সমান E2N2, যেহেতু আমাকে দুইটারই ভরের কানেক্ট করা লাগবে, এজন্য E1
W1/M1 ইউজ করলাম, এটা E2 W2/M2 ইউজ করলাম। তো এখানে W1 এর মান আছে দেখো 10 গ্রাম, তো 10 গ্রাম ব্যবহার করলাম। E1 তো 1, আর M1 হলো কত 152 গ্রাম। আর এই K2Cr2O7 এর আণবিক ভর 294, আর E2 এর মান কত 6। তো দেখো সবগুলো এখানে বসাইছি, বসানোর পরে W2 এর মান বের করলাম, সেটা 3.22 গ্রাম হবে। এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, 3.22 গ্রাম। আচ্ছা, তারপর একটা বিক্রিয়া আছে দেখো K2Cr2O7 FeSO4। তো তুল্য সংখ্যা জানলে এগুলার এই যে কত ইস্টু কত এটা জানা যায়। যেমন K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6, আর FeSO4 এর তুল্য সংখ্যা 1, তার মানে এইটার এই দিকে যাবে 1 হবে, আর এটা হবে কত 6, তার মানে 1:6 অনুপাত, তার মানে 1:6, এইটাই হবে অ্যান্সার। আবার MnO4 অর্থাৎ KMnO4 আছে, তার তুল্য সংখ্যা হলো 5, আবার H2C2O4 এর তুল্য সংখ্যা হলো কত 2, তার মানে এইটাই দিকে যাবে, এইটাই দিকে যাবে, তার মানে অনুপাত হবে 2:5, তার মানে এখানে 2:5 হবে এটা অ্যান্সার। ঠিক আছে, এরপরে আছে COCN-3-, এখানে কোবাল্টের জারণ মান, কোবাল্ট ক্রোমিয়াম এরা সবাই 3+, আর কোবাল্ট ক্রোমিয়াম আসলেই মনে রাখবে এদের জারণ সংখ্যা 3+। কোনটি জারক বিজারক উভয়রূপে ক্রিয়া করতে পারে? H2O2। নিচের কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা +7 আছে। এইখানে Br2 সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় Br3O- Na+ আর H2O উৎপন্ন হয়েছে। এখানে Br এর জারণ সংখ্যার পরিবর্তন কোনটি? তো এখানে Br এর জারণ সংখ্যা 0, আর এইখানে জারণ সংখ্যা হয়েছে কত +5, একটু হিসাব করলে দেখবে +5, তাহলে পরিবর্তন কত হয়েছে 0 থেকে +5। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডে ক্লোরিনের বিক্রিয়া করছে, তো এখানে কিন্তু ক্লোরিনের মানে জারণ সংখ্যা 0, এখানে -1, আর এখানে +1 হয়েছে। তো যদি একই জারণ সংখ্যার দুটি পরমাণু দুটি ভিন্ন জারণ সংখ্যার পরমাণুতে পরিণত হয় তাকে ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলে, তার মানে এই বিক্রিয়াটাকে বলা হয় ডিসপ্রপোর্শন বিক্রিয়া। ওকে, তারপরে নিচের কোনটি বিজারক মিথানোইক অ্যাসিড বিজারক হিসাবে ক্রিয়া করে? মনে রাখো। আচ্ছা, নিচের কোনটির বেলায় সচল মাধ্যম রূপে হিলিয়াম ব্যবহার করা হয়? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে, GLPC তে। তারপরে মোলার শোষণ সহগের একক কোনটি? লিটার, পার মোল, পার সেন্টিমিটার। অবশ্যই এটা। ব্যালেমেটের সূত্রের কোন মোলার দ্রবণের ক্ষেত্রে অধিক প্রযোজ্য? 0.01 মোলার। আচ্ছা, HPLC এর পুনরূপ কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি ক নম্বর হবে? আচ্ছা, HPLC তে সচল মাধ্যম হিসাবে কি রাখা হয়? মিথানল ও পানি রাখা হয়, এটা মনে রাখবো। এখানে A সমান এপসাইলন নট CL মতে নিচের কোনটি সঠিক? এ সঠিক। L সেলের পুরুত্ব, A শোষণাঙ্ক, দ্রবণের ঘনমাত্রা, C শোষণ, সেলের পুরুত্ব বা দূরত্ব। L হলো সেলের পুরুত্ব বা দূরত্ব। নিচের চিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? অবশ্যই বিয়ার-ল্যাম্বার্টের সূত্রকে সমর্থন করবে। যদি A আর C থাকে অক্ষের সাথে বুঝে নেবা, সেটা হলো কি শোষণ আর ঘনমাত্রা যেহেতু আছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক কোনটি? সেটা হলো নাইট্রোজেন গ্যাসকে ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় গ্যাস। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে দশা কয়টি? কোনটি সঠিক? কমপক্ষে একটি করে সচল দশা আর একটা করে স্থির দশা থাকতে হবে। আশা করি এগুলা একটু দেখলে মোটামুটি পারবা। আর এখানে একটা আছে প্রমাণ, KMnO4 দ্রবণের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ধারণের নির্দেশক হিসাবে কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 নিজেই একটা স্বনির্দেশক। ঠিক আছে, তো আশা করি এগুলো একটু ভালো মতো দেখলে তোমরা পারবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো।